হ্যালো এভরিওয়ান, শুনতে পারতেছো? হ্যালো। হ্যাঁ, আপনি তোমাকে শোনা যাচ্ছে, তুমি বলো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি নাইমুল হাসান আপন। আহ, আমি পড়াশোনা করছি বুয়েটে, সেকেন্ড ইয়ারে পড়তেছি আপাতত। আর আমার হোম টাউন সবকিছুই ময়মনসিংহে। আর আজকে এই তারাদের গল্প এবং এই সেশনটা পরিচালিত করবে শরণুর রহমান ভাই। উনি হচ্ছেন আঞ্চলিক সমন্বয়ক, দূরবীন, রাজশাহী। ভাই যদি শুরু করেন। থ্যাংক ইউ আপন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আমাদের সাথে 15 জনের মতো উপস্থিত হয়েছে। আচ্ছা, আচ্ছা আপন, আমাকে শোনা যাচ্ছে আশা করি। ক্লিয়ার? জি ভাই, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আজকের সেশনটা আশা করি খুব মজা হবে, কারণ আজকের সেশনটা হচ্ছে আহ, শুধু গল্প। কারণ আজকের সেশনে আমরা মূলত দেখব যে স্টার্স এবং কনস্টেলেশন গুলো হচ্ছে আহ, এগুলো হচ্ছে গল্পে গল্পে কিভাবে চেনা যায়। আমরা হচ্ছে কনস্টেলেশন গুলো দেখবো যে আহ, কিভাবে হচ্ছে অতীতের মানুষেরা যেভাবে আকাশ দেখতো, আমরা সেভাবে আকাশ দেখবো। আমরা শুরুতে আহ দেখবো যে হচ্ছে প্রাচীনকালে মানুষেরা কিভাবে আকাশ দেখতো। আমরা এখন টেলিস্কোপ দিয়ে বা হচ্ছে আধুনিক বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা হচ্ছে স্কাই অবজার্ভ করতে পারি, কিন্তু আমরা শুরু করব গল্পটা আসলে প্রাচীনকাল থেকে, যাতে আমরা স্টার বা কনস্টেলেশন নিয়ে যে গল্পগুলো প্রচলিত আছে সেগুলো যদি আমরা বুঝতে চাই, সেগুলো আসলে কিভাবে গল্পগুলো তৈরি হয়েছে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে খালি চোখে আকাশ দেখতে হবে, কনস্টেলেশন গুলো চিনতে হবে, এবং যেভাবে প্রাচীনকালের মানুষেরা আকাশ দেখতো আমাদেরকে ঠিক তাদের মতো করে আকাশটা দেখতে হবে। তাহলে আমরা এই প্রচলিত গল্পগুলো, মিথোলজি গুলো আমরা হচ্ছে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে, আর গল্প আমরা আজকে সবাই মিলেই করব, তোমাদের কাছ থেকেও আমরা আসলে শুনবো তোমরা আসলে কি ভাবছো। যেমন শুরুতে আমি এই পেইন্টিংটা তোমাদেরকে দেখাতে চাই। তোমরা একটু আমাকে বলো যে এই পেইন্টিংটা তোমরা কখনো দেখেছো কিনা। তোমরা হচ্ছে একদম চুপ থাকবে না, শুধু আমি একাই গল্প করবো না, আজকে আমরা সবাই মিলেই গল্প করব। তো এই পেইন্টিংটা এর আগে তোমরা কেউ দেখেছো কিনা? স্ক্রিনে কি একটা পেইন্টিং দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, কি মনে হয় যে এই পেইন্টিংটার হচ্ছে আহ, কি ধরনের পেন্টিং, কেমন বয়স হতে পারে এই পেন্টিং এর? তো পার্টিসিপেন্টসরা কি আমাকে শুনতে পাচ্ছে? তাদের কোনো কথা শোনা যাচ্ছে না। জি ভাইয়া। শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। ঠিক আছে। তো এই যে পেন্টিংস যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে, আমরা বলি হচ্ছে এটা হলো কেভ পেন্টিং। ঠিক আছে, কেভ পেন্টিং মানে হচ্ছে এটা হলো আহ প্রাচীনকালে মানুষেরা হচ্ছে যারা গুহায় বাস করতো, তার হচ্ছে গুহায় এই পেন্টিং গুলো করতো। এগুলো আমরা হচ্ছে ইন্টারনেটে কিংবা হচ্ছে টিভিতে দেখে থাকতে পারি। তো এই পেন্টিংটার, এগুলোকে হচ্ছে তোমার এগুলো হচ্ছে পাথরের উপরে আর কি এই পেন্টিং গুলো করা, পাথরের উপরে। এই পেন্টিং গুলোর আহ যদি জিজ্ঞেস করি যে হচ্ছে পার্টিকুলারলি এইটার বয়স কত, তোমরা কি আন্দাজ করতে পারবে যে এটা কত পুরনো হতে পারে? তো পরবর্তী স্লাইডে আমি দেখি যে এই পেইন্টিংটা, এটা হচ্ছে ফ্রান্সের লাস্কো গুহা বলে একটা গুহা আছে, একটা কেভ আছে। সেই সেই গুহার এই পেইন্টিং গুলো ওখানে আছে। এই পেইন্টিং এর বয়স অন্তত 15 থেকে 17 হাজার বছর। এবং এই পেইন্টিং এর প্রসঙ্গটা আসলো এই কারণে যে এই পেইন্টিংটা
আর্কিওলজিস্টরা অ্যানালিসিস করে দেখছে যে পেন্টিং এর কিছু জিনিস আছে যেখানে শুধুমাত্র আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে যে অতীতকালের যারা হচ্ছে শিকারী ছিল তারা হয়তো তাদের শিকারের পেন্টিং হয়তো এখানে করে রেখেছে, কিন্তু আসলে এখানে শুধু শিকার বা হচ্ছে ওরা যে সকল প্রাণী আহ শিকার করতো, বুনোমোষ বা এ যাবতীয় যে সকল প্রাণী আছে শুধু সেগুলোই সেখানে না। কিছু জিনিস আছে, তোমরা যদি পেন্টিংটা খেয়াল করে দেখো, এই যে এখানে যে মোষটা আছে না, এই মোষটা হচ্ছে এই যে চোখের কাছে দেখবে যে কয়েকটা উল্কির মতো আছে। তো এই উল্কিটা দেখে হয়তো উম, মনে হতে পারে যে এটা হয়তো র্যান্ডমলি হয়ে গেছে এরকম, কিন্তু আসলে আর্কিওলজিস্টরা বলছেন যে আসলে এটা র্যান্ডমলি কিছু না, এটা আসলে স্টার, অর্থাৎ এটা একটা পার্টিকুলার কনস্টেলেশন, অর্থাৎ আকাশের আহ, কোন একটা পার্টিকুলার স্টার তারা হচ্ছে তাদের এই পেইন্টিং এর মধ্যে তারা এটা হচ্ছে প্লটিং করেছে। এখন প্রশ্ন হতে পারে যে হচ্ছে 15 থেকে 17 হাজার বছর আগের মানুষেরা তারা কি সত্যি আকাশ দেখতো, এই ধরনের একটা প্রশ্ন এখানে উঠছে। তো এই প্রশ্নটা করার জন্যই মূলত আমি এই পেন্টিংটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে তোমরা আসলে মূলত এটা বলবো যে মানুষ এক্স্যাক্টলি কত আগে থেকে আকাশ দেখা শুরু করেছে। এখন তো আসলে আমরা আকাশ ওভাবে দেখি না, আমাদের আকাশ দেখবার এখন প্রয়োজন হয় না, বাট আকাশ আমরা যারা দেখি আমরা মূলত এন্টারটেইনের জন্য দেখি, আনন্দ লাগবার জন্য দেখি। আহ এখন প্রশ্ন হলো যে যে এই যে 15 থেকে 17 হাজার কিংবা আরো বহু পুরনো পেন্টিংস, আমরা হচ্ছে কেভ পেন্টিংস গুলো দেখি, যেগুলোতে আমরা দেখতে পাই যে সেগুলোর বয়স অন্তত 40,000 বছরও হবে। সুতরাং আহ বেশ প্রাচীনকাল থেকেই মানুষেরা আসলে আকাশ দেখছে। আমরা হয়তো এন্টারটেইনের জন্য হয়তো আকাশ দেখি, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো যে এই যে 15 থেকে 17 হাজার বছরের পুরনো যে পেইন্টিংটা আমরা দেখতে পাচ্ছি, তারা যদি সত্যি স্টার অবজার্ভ করে থাকে, তারা কেন স্টার অবজার্ভ করতো? এইটা হচ্ছে একটা প্রশ্ন। তোমাদের কি কারো কোনো কমেন্ট আছে এই বিষয়ে? থাকলে তোমরা শেয়ার করতে পারো, যে একজন একদল প্রাগৈতিহাসিক মানুষের আকাশ দেখবার প্রয়োজন পড়তে পারে কেন, মানুষ কেন আকাশ দেখতে পারে, প্রাগৈতিহাসিক মানুষেরা। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে খুব সম্ভবত প্রাগৈতিহাসিক মানুষেরা এটা উপলব্ধি করতে পেরেছিল যে তাদের যে জীবনযাপন, তাদের প্রতিনিয়ত একটা শঙ্কার মধ্যে থাকতে হয়, যে তাদেরকে সবসময় ফাইট করতে হচ্ছে বিভিন্ন ন্যাচারাল বিভিন্ন ঘটনার আহ, কারণে, যেমন হচ্ছে বিভিন্ন শিকারের ভয়, মানে বিভিন্ন প্রাণীর ভয় তাদের ছিল, কিছু হিংস্র প্রাণী তাদের আক্রমণ করতে পারে, কিংবা তাদের সব সময় হয়তো আহ একটা আতঙ্ক থাকতো যে হচ্ছে কখন ওয়েদারের পরিবর্তন হবে। তোমরা এই যে আমাদের যে সেশনটা এখন চলছে, তোমরা খেয়াল করবে যে আমাদের এই সেশন, তোমরা অলরেডি জানো যে আমাদের এই সেশনটার প্রতিপাদ্য বিষয় করা হয়েছে হলো জলবায়ু পরিবর্তন এবং মহাকাশ, মহাকাশ ও জলবায়ু পরিবর্তন। তো তোমাদের কাছে কি এটা মনে হয়নি যে আহ, জলবায়ু পরিবর্তনের সাথে অ্যাস্ট্রোনমির কি সম্বন্ধ থাকতে পারে? তো এইটা যদি তুমি বুঝতে পারো, এই পেইন্টিংটার কথা যদি তোমাকে আমি বোঝাতে পারি, তাহলে তুমি এখানে উপলব্ধি করতে পারবে যে জলবায়ুর সাথে, ওয়েদার পরিবর্তনের সাথে মানুষের স্টার দেখার বা মহাকাশ পর্যবেক্ষণ করার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যেটা শুধু আধুনিক অ্যাস্ট্রোনমিতেই না, বরং বলতে পারো যে অ্যানশিয়েন্ট অ্যাস্ট্রোনমিতেও আমরা হচ্ছে এটার একটা আহ প্রমাণ আমরা দেখতে পাচ্ছি, যে প্রাচীনকালে মানুষেরা স্কাই অবজার্ভ করতো সম্ভবত এই কারণে যে হচ্ছে তাদের, তারা খুব সম্ভবত বুঝতে পেরেছিল যে তাদের যে প্রাকৃতিক যে দুর্যোগ বা প্রাকৃতিক যে পরিবর্তন, যে ওয়েদারের যে পরিবর্তন, সেই পরিবর্তনটার সাথে তাদেরকে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন আছে। যেমন ধরো আমাদের এখন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট থাকবার কারণে আমরা এখন আহ, আমাদের এখন ক্যালেন্ডার থাকবার কারণে আমাদের কিন্তু ওয়েদার জানতে খুব সুবিধা হয়, যে আমরা যেমন সামনে শীত আসছে এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, আমরা কিন্তু সেভাবেই প্রিপারেশন নিচ্ছি, আমরা আগে থেকে প্রিপেয়ার হচ্ছি যে আমাদের গরম কাপড় দরকার, আমাদেরকে আগে থেকেই শেল্টার সেভাবেই ঠিক করতে হবে,
শীতের প্রস্তুতি কিন্তু আমরা সেভাবে নিই নি। ঠিক একইভাবে আমরা কিন্তু শীত চলে গেলে গ্রীষ্মের প্রস্তুতি নেই, বর্ষার প্রস্তুতি নেই। সেটা কিন্তু আমরা আগে থেকে জানতে পারি, কারণ আমাদের ক্যালেন্ডার আছে, আমরা জানতে পারি যে কখন কোন ওয়েদার আসবে। থিঙ্ক অ্যাবাউট যে 15 থেকে 17 হাজার বা 20 হাজার বছরের পুরোনো সময়ে তুমি চলে যাও, তুমি তাদের কথা একবার ভাবো, যারা হান্টার গ্যাদারার, যারা হলো শিকার করে যারা জীবনযাপন করছে, কোনো মানে ইলেকট্রিসিটির কথা তো আসছেই না, যাদের কাছে কোনো ডিভাইস নেই, ক্যালেন্ডার নেই, তাহলে তারা কিভাবে ওয়েদারটা হচ্ছে বুঝতো যে হচ্ছে কখন কোন ওয়েদার পরিবর্তন হবে। তো উইদাউট ক্যালেন্ডার, উইদাউট এনি টেকনোলজি, এখন যেমন বৃষ্টি হচ্ছে, আমি তো হয়তো ভাবতে পারি যে এখন হয়তো বর্ষাকাল, তাই না? কিন্তু এটা যে শরৎকাল, এই বৃষ্টির পরে যে আস্তে আস্তে শীত পড়বে, এই উপলব্ধিটা আমার আছে। প্রাচীনকালে মানুষেরা এই যে প্রাকৃতিক যে পরিবর্তন, এই যে আহ এই যে একটা ছন্দ, একটা পিরিয়ড, এই পিরিয়ডটা প্রথম তারা উপলব্ধি করতে পেরেছিল যখন তারা আসলে প্রতিদিন স্কাই অবজার্ভ করা শুরু করলো। তারা খেয়াল করে দেখলো যে সূর্য একটা ছন্দে প্রতিদিন উঠছে ডুবছে, চাঁদ উঠছে ডুবছে, আবার স্টার যেগুলো আছে আকাশে, স্টার প্রতিদিন একটা নির্দিষ্ট পথে পরিভ্রমণ করছে। এবং তারা যখন মেলানো শুরু করলো যে স্পেস বা মহাকাশ, সেটা আসলে একটা পিরিয়ড, একটা পিরিয়ডের মধ্যে দিয়ে একটা সার্কেল সেখানে তৈরি হচ্ছে। এবং আমাদের লাইফটাও আসলে একটা সার্কেল, এটাও আসলে একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের লাইফটা আসলে একটা একটা ছন্দের মতো, জীবন মরণ, শীত গরম, তাই না? একটা ছন্দ। তো প্রাচীনকালে মানুষেরা এই ছন্দটা প্রথম উপলব্ধি করতে পেরেছিল। এটাই ছিল তাদের স্পেসের সাথে স্পেসের সাথে তাদের আহ, নিজেদের কানেক্ট করবার হচ্ছে প্রথম অভিপ্রায়। তো এরপরে আমরা দেখি, তাহলে লাস্পো নামে যে গুহাটা আছে, সেই গুহায় এই পেন্টিংটা আমরা দেখতে পাই। এই পেন্টিং এ আমরা দেখতে পাই যে শিকারীর চোখে যে স্টার গুলো আসলে প্লটিং করা আছে, এবং এগুলো হচ্ছে বিশেষ কিছু আমাদের পরিচিত কনস্টেলেশন বা নক্ষত্র মণ্ডলকে হচ্ছে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এরপর আমরা আসলে জানবো যে হচ্ছে কনস্টেলেশনটা এক্স্যাক্টলি কি। কনস্টেলেশনটা আমরা আহ, জানার চেষ্টা করি। কনস্টেলেশন হচ্ছে, তোমরা যখন আকাশ দেখবে তখন দেখবে যে হচ্ছে কয়েকটা স্টার কয়েকটা স্টার আসলে কাছাকাছি আছে, এবং সেটা দিয়ে আসলে একটা জন্তু বা একটা প্রাণী বা কোনো একটা কিছু শেপ দেওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এই যে কয়েকটা স্টার যারা হচ্ছে কাছাকাছি থাকে, যদিও তারা পাশাপাশি নেই, হয়তো একটা আরেকটার থেকে দূরে আছে, কিন্তু আমরা চোখ দিয়ে যখন দেখি তখন মনে হয় যেন হচ্ছে ওরা আসলে পাশাপাশি আছে। মানে যখন পৃথিবী থেকে দেখছি মনে হচ্ছে ওরা যেন পাশাপাশি আছে। তো এই যে একসাথে যে ঘন সন্নিবিষ্ট যে যে স্টার গুলো থাকে, এগুলোকে আমরা বলি হচ্ছে কনস্টেলেশন, বাংলায় আমরা বলি নক্ষত্রমণ্ডল। এইটা আমরা এখন দেখব স্টেলারিয়াম দিয়ে, হচ্ছে আমরা একদম লাইভ দেখবো যে এখন আকাশে কোন কোন কনস্টেলেশন আছে। সেই কনস্টেলেশন গুলো আমরা দেখবো, আর হচ্ছে সেই কনস্টেলেশন গুলোর পেছনে যে গল্পগুলো আছে, সেই গল্পগুলো আমরা আজকে আহ দেখার, জানার চেষ্টা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই করতে পারো, তোমরা হচ্ছে চ্যাট বক্সেও বলতে পারো। আচ্ছা, আমরা ওরায়ন কনস্টেলেশনটা, চলো স্টেলারিয়াম থেকে দেখে আসি। স্টেলারিয়াম হচ্ছে এইটা হচ্ছে স্টেলারিয়াম। স্টেলারিয়াম হচ্ছে একটা সফটওয়্যার, তোমরা চাইলে আহ ফোনেও এটা ইউজ করতে পারো। স্টেলারিয়ামের মাধ্যমে আমরা একদম লাইভ স্কাই অবজার্ভ করতে পারি, যে কোনো সময় লাইভও দেখতে পারি, আবার আমরা চাইলে যে কোনো সময় নির্ধারণ করে আমরা সেই সময়ের আকাশ দেখতে পারি। এবং আমরা চাইলে পার্টিকুলার কোনো অবজেক্ট আমরা সার্চ দিয়েও সেটা দেখতে পারি। ধরো আমরা হচ্ছে যদি ওরায়নটা দেখতে চাই, আচ্ছা এটা, তো ওরায়নটা হলো এখানে থাকবে, এই যে এইটা হচ্ছে ওরায়ন। তুমি যদি হচ্ছে শীতকালের আকাশ দেখো, এখন ওরায়ন অবশ্য দেখা যাবে না, ওরায়ন দেখতে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তো তোমরা যদি হচ্ছে শীতের আকাশ দেখো তাহলে দেখবে
তোমরা কি দেখতে পাচ্ছো আমি আমি যে স্টেলারিয়ামে যে হচ্ছে ওরায়ন কনস্টেলেশন দেখাচ্ছি, এটা কি দেখা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছো? কেউ একজন একটু জি ভাইয়া। ইয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে তুমি আহ, এই যে কয়েকটা তারা দেখতে পাচ্ছো, বেটেলজিউস, বেলাট্রিক্স, তারপরে হচ্ছে এই যে মাঝখানে তিনটা তারা দেখতে পাচ্ছ, এই তারাগুলোকে যদি আমরা হচ্ছে এরকম রেখা দিয়ে সংযোগ করি, তাহলে পরে এগুলো আসলে দেখতে মনে হবে যেন একজন শিকারী। হ্যাঁ, এখন এক একটা কালচারে, এক একটা সভ্যতায় এক একটা মানুষ এক এক ভাবে কল্পনা করেছে। আমি যে প্রাচীন যে পেন্টিং দেখালাম, তারাও কিন্তু একটা কল্পনা করেছে এটাকে। হ্যাঁ, তো এই যে স্টার গুলো, বা এই যে স্টার গুলো মিলে যে একটা কনস্টেলেশন তৈরি হচ্ছে, এরকম আকাশে মোট 88টা কনস্টেলেশন আছে, 88। আমরা উত্তর গোলার্ধ থেকে, অর্থাৎ আমাদের যে উত্তর গোলার্ধ আর অস্ট্রেলিয়া হচ্ছে দক্ষিণ গোলার্ধ, আমরা থাকি উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধ থেকে আমরা সবগুলো কনস্টেলেশন দেখতে পাই না। আমরা শুধুমাত্র এই উত্তর গোলার্ধ থেকে 44টা মতো কনস্টেলেশন দেখতে পাই। তো তার মধ্যে এই ওরায়নটা বেশ গুরুত্বপূর্ণ একটা কনস্টেলেশন, কারণ এটা বহুল পরিচিত। আমরা সবাই মোটামুটি চিনতে পারি। এইটা হচ্ছে চেনার খুব সহজ একটা উপায় আমি বলে দিই। সেটা হলো যে তোমরা শীতের আকাশে, শীতকাল বলতে তোমরা হয়তো ওরায়ন যদি আকাশে সন্ধ্যার আকাশ থেকে সারা রাত যদি দেখতে চাও, আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। একটু শীত পড়লে নভেম্বরের দিকে তোমরা ওরায়নকে আকাশে দেখতে পাবে। ওরায়নকে আমরা বাংলায় বলি কালপুরুষ। এইটার মাঝখানের এই বেল্টটা বেশ বিখ্যাত। এই তিনটা বেল্ট, যেটাকে আমরা বাংলায় এটাকে বলে হচ্ছে উষা, অনিরুদ্ধ, চিত্রলেখা। এই তিনটা তারার নাম বাংলায় আমরা বলি উষা, অনিরুদ্ধ, আর হলো চিত্রলেখা। Sorry, ভুলে গেছি, হ্যাঁ। তো উষা, অনিরুদ্ধ, চিত্রলেখা, যেটাকে আহ এটার ইন্টারন্যাশনাল নাম হচ্ছে আল নিতাক, আল নিলাম, নিমতাকা। এই তিনটা তারা চেনা খুব সহজ। রাতে তুমি যখন আকাশের দিকে তাকাবে, দেখবে যে এরকম তিনটা স্টার পাশাপাশি আছে। তো প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতার মানুষেরা তারা হচ্ছে এই যে কনস্টেলেশনটা, এই যে এই পুরো কয়েকটা স্টার মিলে যে হচ্ছে একটা নক্ষত্রমণ্ডল, এটাকে তারা কল্পনা করেছে একজন শিকারী হিসেবে বা একজন যোদ্ধা হিসেবে। এবং আহ, এই এই যে নামটা এখানে দেখতে পাচ্ছ, আলনিতাক, আলনিলাম, এগুলো হচ্ছে আমরা নিয়েছি আরব কালচার থেকে। আরব জ্যোতির্বিদদের দেয়া নাম ওটা। এটা এখন ইন্টারন্যাশনালি এই নামটা হচ্ছে পরিচিত। এখন চলো আমরা দেখি যে এই ওরায়নকে কেন্দ্র করে আসলে কি কি গল্প আছে। যেহেতু আজকের সেশনটার নাম হচ্ছে তারাদের গল্প, আমরা দেখবো যে এই তারাকে কেন্দ্র করে কি কি গল্প আছে। তো প্রথমেই আমরা দেখব যে প্রাচীন মিশরে চলে আসি আমরা। ধরে নাও 5000 বছর পূর্বে আমরা গেছি। তো ওরায়ন কনস্টেলেশন, এইটাকে আসলে প্রাচীন মিশরীয়রা কিভাবে কল্পনা করতো। তো তোমরা হায়ারোগ্লিফিক্স বা প্রাচীন মিশরের এরকম পেন্টিং বিভিন্ন জায়গায় দেখে থাকো, ইন্টারনেটে বা হচ্ছে টিভিতে, যেখানেই দেখো। তো এই যে মাঝখানে যে সাদা পোশাক পরা যে রাজা বা ফেরাউন বা ফারাও যাই বলি না কেন, তাকে যে দেখতে পাচ্ছি, তো এটাকে আসলে আহ ওর মিশরীয়রা ওরায়ন হিসেবে ইয়ে করছে, ডিপিক্ট করছে, করেছে। আমরা দেখি যে মিশরীয়দের আসলে ওরায়নের গল্পটা কি। মিশরীয়দের গল্পটা আসলে, তারা ওরায়নকে বলতে হচ্ছে ওরিসিস, এবং ওরায়নের স্ত্রীকে তারা বলতে হচ্ছে আইসিস। তো এই যে যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই এখানে হচ্ছে যে নারী যেটা আছে এটা হচ্ছে আইসিস, আর সাদা পোশাক পরা এটা হচ্ছে ওরিসিস। তো ওরিসিসটাই আসলে কালপুরুষ, আমরা যেটা বাংলায় বলি কালপুরুষ। আর ইংরেজিতে যেটাকে আমরা বলছি ওরায়ন, ওরায়ন নামটা আসলে গ্রিকরা দিয়েছে। তো এইটা মিশরীয়রা কল্পনা করলো। মিশরীয়দের গল্পটা আসলে কেমন? তোমরা জানো যে মিশরের সভ্যতাটা গড়ে উঠেছে হচ্ছে নীল নদকে কেন্দ্র করে। আর নীল নদের সব থেকে যেটা, মিশরীয় সভ্যতার সব থেকে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তাদের যে বন্যাটা হতো আর কি, রেগুলার যে বন্যাটা হতো, সেই বন্যার কারণেই হচ্ছে তাদের জমি উর্বর হতো। এবং আমরা জানি যে হচ্ছে এগ্রিকালচার এবং জিওমেট্রিতে মিশরীয়দের একটা বেশ বড় অবদান আছে। কারণ তারা হচ্ছে একটা এগ্রিকালচারাল একটা রেভলিউশন তাদের ওখানে হয়েছিল প্রাচীন মিশরে। এবং স্টারের সাথে
প্রাচীন মিশরীয়দের বন্যার বা মহাকাশের সাথে তাদের ওয়েদার পরিবর্তনের বা জলবায়ু পরিবর্তনের একটা সম্বন্ধ ছিল। সেটা কেমন? তারা আহ তারা যেটা করতো, তারা স্কাই অবজার্ভ করে তারা ভবিষ্যৎবাণী করবার চেষ্টা করতো যে ওয়েদারটা কখন কেমন হবে। যেমন আমাকে আবার হচ্ছে স্টেলারিয়ামে ফিরে যেতে হচ্ছে। স্টেলারিয়ামে তোমাদেরকে হচ্ছে ওই প্রাচীন মিশরের কিভাবে হচ্ছে অবজার্ভ করতো সেটা আমি একটু দেখি। আচ্ছা, ওরা যেটা করতো সেটা হলো, প্রাচীন মিশরীয়রা তারা যখন সূর্য উদিত হবে, সূর্য যখন উঠবে, সূর্যোদয়ের আগের যে তারাটা, শেষ যে তারাটা দেখা যাবে আকাশে, সেই তারাটাকে তারা দেবতা বলে গণ্য। কারণ সেই তারাটা দেখেই ভবিষ্যৎবাণী করা যেত যে কখন কোন আহ, আহ, অবস্থা হবে, অর্থাৎ বন্যাটা তারা হচ্ছে বন্যার পূর্বাভাস তারা দিতে পারত। তোমরা যদি এই ওরায়ন কনস্টেলেশন বা কালপুরুষটার একটু বাঁয়ে যদি তাকাও, কালপুরুষের বাঁয়ে তোমরা দেখবে ক্যানিস মেজর বলে একটা কনস্টেলেশন আছে। এবং ক্যানিস মেজরের তুমি বুকের দিকে তাকাও, দেখো এখানে দেখবে যে সাইরিয়াস বলে বেশ ব্রাইট একটা স্টার আছে। সাইরিয়াস, এই সাইরিয়াসটাই কিন্তু হচ্ছে, তোমরা যারা পটার হেড, হ্যারি পটারের ফ্যান আছো, সাইরিয়াস ব্ল্যাক বলে একটা ক্যারেক্টার আছে। খুব সম্ভবত স্টার থেকেই হচ্ছে নামটা নেওয়া হয়েছে। আমার সাইরিয়াস ব্ল্যাকটা খুব পছন্দের একটা ক্যারেক্টার ছিল। এই সাইরিয়াস, এটাকে বাংলায় বলে হচ্ছে লুব্ধক। বাংলায় এই তারাটার নাম হচ্ছে লুব্ধক। এই লুব্ধক তারাটা, এটাকেই আসলে মিশরীয়রা শুধুমাত্র এই তারার উপর ভিত্তি করে বলতে পারো যে প্রাচীন মিশরে একটা ধর্ম গড়ে উঠেছিল, একটা আলাদা একটা রিলিজন তারা গড়ে তুলেছিল শুধুমাত্র এই সাইরিয়াস স্টারের উপর ভিত্তি করে। এবং এই সাইরিয়াস স্টারটাকে তারা হচ্ছে দেবতা বলে গণ্য করতো, দেবী হিসেবে গণ্য করতো। এবং মজার ব্যাপার, এই সাইরিয়াস স্টারটাই হচ্ছে, কেবল আমি যে পেইন্টিং এ দেখালাম যে আইসিস, যে নারী দেবী, যিনি ওরায়নের স্ত্রী হিসেবে তারা যেটাকে হচ্ছে গণ্য করতো, সেটা হচ্ছে সাইরিয়াস বা লুব্ধ। আসলে যেটা হতো সেটা হচ্ছে যে সূর্যোদয়ের আগে আকাশের একদম দিগন্তে যখন সাইরিয়াস দেখা যেত, যখন এই স্টারটা যখন উঠতো, তখনই আসলে প্রাচীন মিশরীয়রা তারা হচ্ছে ভবিষ্যৎবাণী করতে পারতো। কারণ তারা অবজার্ভ করে দেখেছে যে যখনই এরকম ঘটনা ঘটে, যে সূর্যোদয়ের আগে যখন লুব্ধক তারা বা সাইরিয়াস তারাটা যখন ওঠে, তারই কিছুদিন বাদে নীলনদে বন্যা হয়। তার মানে যখন বন্যা, তারা এই তারাটা দেখে যখন প্রেডিক্ট করতে পারছে, তখন তারা আসলে এই স্টারটাকেই আসলে স্টারটাকে ঘিরে একটা গল্প, একটা আহ একটা মানে একে দেবত্ব আরোপ করার চেষ্টা করলো আর কি। এবং এভাবেই মিশরের ওই গল্পটা গড়ে উঠেছে, ওরিসিস এবং হচ্ছে আইসিসের যে গল্পটা, সে গল্পটা এখান থেকে গড়ে উঠেছে। এই যে ওরিসিস এবং আইসিসের যে গল্পটা, এটা বেশ বিখ্যাত। মিথোলজিতে, প্রাচীন মিথোলজিক্যাল যে স্টোরিগুলো আছে, সেই স্টোরিগুলোতে ওরিসিস এবং আইসিসের গল্পটা বেশ বিখ্যাত। তোমরা যদি মিথোলজি পছন্দ করো, মিথোলজিক্যাল স্টোরি যদি দেখো, দেখবে যে সেখানে, তো এটা কিন্তু আসলে আহ, যেটা ওরিসিস, ও কিন্তু আসলে যেটা আমরা বললাম কালপুরুষ নক্ষত্র মণ্ডল, সেই কালপুরুষ নক্ষত্র মণ্ডল। আর আইসিস হচ্ছে ঠিক কালপুরুষ নক্ষত্র মণ্ডলের একটু, তুমি যদি হচ্ছে বামে দেখে থাকো, কেবল যেটা দেখালাম সাইরিয়াস বা লুব্ধক তারা, সেই লুব্ধক তারাটাই হয়ে গেছে হচ্ছে আইসিস। তুমি খেয়াল করে দেখো যে আইসিসের মাথার এখানে দেখো যে হচ্ছে একটা কিন্তু গোল বৃত্তাকার একটা কিছু আছে, এটা কিন্তু আসলে সূর্য বা স্টার। প্রাচীন মিশরীয়দের যে কোনো দেবতাই তুমি খেয়াল করে দেখবে যে মাথার কাছে হচ্ছে স্টার বা হচ্ছে সূর্যের মতো কিছু একটা থাকে। তো ওদের সূর্য দেবতার নাম হচ্ছে রা। আমুন রাহ বলে একটা ডেইটি বা একটা দেবতা আছে ওদের, যেটা ওরা উপাসনা করে। তো এইটা হচ্ছে ওসিরিস, সরি, এটা হচ্ছে আইসিস। আইসিস হচ্ছে ওদের বন্যার দেবী বা প্রাকৃতিক আহ, বৈচিত্র্যের দেবী বলতে পারো। আর হচ্ছে এই পেইন্টিংটা খুব ইন্টারেস্টিং। এইখানে আসলে যেটা বলা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে একজনের পোশাক দেখেই বোঝা যাচ্ছে ইনি একজন ফারাও বা একজন আহ মিশরীয় রাজা, যেটাকে আমরা হচ্ছে অনেক সময় বাংলায় বলি ফেরাউন। এই ফেরাউন দেখা যাচ্ছে একজনকে উপাসনা করছে, একজন দেবতার। এই দেবতাটা আসলে, এই দেবতাটার নাম হচ্ছে হোরাস। হোরাসের মুখটা হচ্ছে বাজ পাখির মতো।
এই বাজ পাখির মতো মুখটা, এইটা আসলে আরেকটা কনস্টেলেশনকে রিপ্রেজেন্ট করে। এই বাজ পাখির মতো মুখটা আসলে আরেকটা কনস্টেলেশনের মতো দেখতে। এবং আহ হোরাসটা মজার ব্যাপার, আমরা যে ওরিসিস আর আইসিস এর গল্প যেটা হচ্ছে বললাম, এদেরই সন্তান হচ্ছে হোরাস। এবং তোমরা যদি আকাশে দেখার চেষ্টা করো, তোমরা যদি স্কাই অবজার্ভ করবার সময় যদি দেখো যে হচ্ছে হোরাস আসলে কোনটা, হোরাস হচ্ছে টরাস বলে একটা কনস্টেলেশন আছে, যেটা ওই, আচ্ছা, এই সাইরিয়াস বা আকাশের এই যে উজ্জ্বলতম তারা যেটাকে প্রাচীন মিশরীয়রা বলতো তাদের আইসিস দেবী, সেই আইসিস দেবী যে কনস্টেলেশনটাতে, এটাকে আমরা বলি ক্যানিস মেজর। ক্যানিস মেজর মানে হচ্ছে, মেজর মানে বৃহৎ, ক্যানিস মানে আসলে কুকুর, সম্ভবত ল্যাটিন ভাষা এটা। ল্যাটিন ভাষায় ক্যানিস মেজর মানে হচ্ছে বৃহৎ কুকুর, অর্থাৎ কুকুরের মতো দেখতে এই কনস্টেলেশনটা। এই জন্য হচ্ছে এই কনস্টেলেশনটার নাম হচ্ছে ক্যানিস মেজর। ক্যানিস মেজরেরই হচ্ছে পাশে রয়েছে হলো এই ওরায়ন, যেটাকে আমরা বাংলায় বলি কালপুরুষ। আর কালপুরুষের পাশে আছে হলো টরাস। তোমরা দেখো, টরাসটা যদি খেয়াল করে দেখো, টরাসের একটা এই যে ত্রিকোণা শেপ তৈরি হয় ওদের স্টার গুলো নিয়ে, এটা ত্রিকোণা শেপ তৈরি হয়। আলদেব্রন, তারপরে এখানে আরো কয়েকটা তারা আছে, এই যে খুব উজ্জ্বল একটা তারা আছে আলদেব্রন। আলদেব্রন নিয়ে আমি একটু পরে বলবো, এটার একটা আরেকটা মজার কাহিনী আছে। তো এই এই কয়েকটা তারা মিলে যে কনস্টেলেশনটা তৈরি হয়, এই কনস্টেলেশনটা এই যে এরকম বাজ পাখির চোখের মতো। তোমরা যদি এটা একটু ঘুরে উল্টা করে দেখো, তাহলে দেখবে যে এটা কতটা বাজ পাখির চোখের মতো। এবং প্রাচীন মিশরীয়রা গল্প বানিয়েছে যে এইটা হচ্ছে এদের দুজনের সন্তান। তো এটা হচ্ছে ওরেসিস, এইটা হচ্ছে আইসিস, এবং এইটা হচ্ছে তাদের সন্তান হোরাস। এবং তারা কিন্তু হোরাসের, আইসিস এবং ওরিসিসের উপাসনা করতো। তাদের তিনটা দেবতা, গুরুত্বপূর্ণ তিনটা দেবতা, এবং তারা উপাসনা করতো। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই বিখ্যাত আহ ফেরাউন না ফারাও রাজা, সে কিন্তু উপাসনা করছে, মানে নৈবেদ্য দিচ্ছে। আমরা কিন্তু সেই পেন্টিংটা থেকে কিন্তু, এই যে এই পেন্টিংটা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ফারাও রাজা, সম্ভবত এটা হচ্ছে রামেসিস সেকেন্ড। রামেসিস সেকেন্ড কে বলে রামেসিস দ্য গ্রেট, খুব সম্ভবত। পবিত্র কোরআনে যে একটা ফারাও রাজার কথা আছে, সেই ফারাও রাজাই হচ্ছে ইনি। তো রামেসিস দ্য গ্রেট সে হচ্ছে এই যে ওরিস, এটা হচ্ছে হোরাস, অর্থাৎ ওরিসিস আর আইসিসের পুত্র, তার উপাসনা করছে। হ্যাঁ। তো এইটা এখান থেকে বোঝা যায় যে তাদের কাছে আসলে কৃষি বা নীল নদের যে বন্যা, সেই বন্যাটা তাদের কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই বন্যাকে কেন্দ্র করে আহ সেই কৃষি সভ্যতাকে কেন্দ্র করে একটা রিলিজন তৈরি হচ্ছে। এবং সেটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে হচ্ছে অ্যাস্ট্রোনমি, সেটা কিন্তু বুঝতেই পারছি আমরা। এইবার আমরা দেখি, এটা হচ্ছে প্রাচীন মিশরীয়দের হচ্ছে জল্পনা কল্পনা। এবার আমরা দেখি যে হচ্ছে গ্রিক মিথোলজিতে ওরায়ন নিয়ে আসলে কি বলা হয়েছে। গ্রিক মিথোলজিতে ওরায়ন শব্দটা আসলে গ্রিকরাই ব্যবহার করেছে। এখন গ্রিক মিথোলজিতে ওরায়ন নিয়ে বেশ মজার একটা গল্প আছে। ওদের গল্পটা কতকটা এমন যে ওরায়ন হচ্ছে একজন যোদ্ধা। সেই যোদ্ধা এক রাজকন্যার প্রেমে পড়ে, সে রাজকন্যাকে সে বিয়ে করতে চায়। তো রাজাকে গিয়ে সে বলে যে আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই। কিন্তু রাজা আসলে প্রথমে রাজি হয় না। তারপর ওরা অনেকবার অনুরোধ করে, শেষ পর্যন্ত রাজা বলে যে ঠিক আছে, তোমাকে রাজকন্যার সাথে বিয়ে দেওয়া হবে একটা শর্তে। সেই শর্তটা হচ্ছে তোমাকে ওই অমুক দ্বীপে যেতে হবে, ওখানে যত হিংস্র প্রাণী আছে। খুব পরিচিত লাগছে না গল্পটা? এরকম গল্প কিন্তু আমাদের রূপকথার অনেক গল্প আছে যেগুলোতে কিন্তু এরকম গল্প আমরা শুনেছি। তখন হচ্ছে রাজা ওরায়নকে বলে তুমি ওই দ্বীপের হিংস্র প্রাণীদেরকে যদি হচ্ছে সবগুলোকে যদি মেরে ফেলতে পারো, তাহলে তোমাকে হচ্ছে রাজকন্যার সাথে বিয়ে দেওয়া হবে। ওরায়ন তো হচ্ছে গেল, ওই দ্বীপে গিয়ে সবগুলো প্রাণীকে হত্যা করলো। হত্যা করে সে রাজার কাছে ফিরে আসলো। ফিরে এসে রাজাকে বললো আমি সবগুলো প্রাণীকে হত্যা করেছি, এখন আপনি রাজকন্যার সাথে আমাকে বিয়ে দিন। কিন্তু রাজা হচ্ছে আহ তাতেও রাজি হয় না। রাজা হচ্ছে মানে কথা ঘুরিয়ে নেয় আর কি। যাই হোক, ওরা তাতে খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে সে তারপরে একটা শুঁড়িখানায় যায়, গিয়ে সে সেখানে প্রচুর মদ পান করে। এবং মাতাল হয়ে সে হচ্ছে রাজকন্যার কাছে যায়। মাতাল হয়ে রাজকন্যার কাছে গিয়ে বেশ খারাপ আচরণ করে, মানে আহ শ্লীলতাহানি করবার চেষ্টা করে। এবং এই ঘটনার কারণে রাজা প্রচন্ড রেগে যায়। এবং উরায়নের হচ্ছে দুটো চোখ
তুলে নেন রাজা, দুটো চোখ ইয়ে করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। এবং এর পরের হচ্ছে পরের পার্টের যে গল্পটা সেটা হচ্ছে যে ওরায়ন শেষ পর্যন্ত অনেক আহ ওরায়নকে হচ্ছে একটা দৈব ভবিষ্যৎবাণী দেওয়া হয় ওরায়নকে শেষ পর্যন্ত, যে তুমি যদি তোমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাও তাহলে তোমাকে পূর্ব দিকের একটা দেশ আছে, সেই দেশে যেতে হবে, সূর্যের আলো তোমার চোখে পড়তে হবে, তবেই তোমার হচ্ছে আহ তোমার দৃষ্টিশক্তি আবার তুমি ফিরে পাবে। তখন এই যে পেন্টিংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই পেন্টিংটাতে হচ্ছে ওইটাই ওই পার্টটাই দেখানো হচ্ছে, যে ওরায়ন সেই পূর্ব দেশে যাচ্ছে, যেই দেশে সূর্যের আলো চোখে পড়লে ও হচ্ছে দৃষ্টিশক্তি ফিরে পাবে। ফাইনালি ও হচ্ছে দৃষ্টিশক্তি ফিরে পায়। এটা ছিল হচ্ছে আহ গ্রিকদের গল্প আর কি। গ্রিকরা এই গল্পটা আহ, নির্মাণ করেছিল। আর হচ্ছে এই পার্টটা ইন্টারেস্টিং, এটা হচ্ছে স্করপিয়ন ভার্সেস ওরায়ন। এই গল্পের আরেকটা পার্ট আছে, সেইটা হলো এই থার্ড পার্টটা হচ্ছে যে ওরায়ন কিভাবে মারা যায়। এটাও গ্রিকদেরই গল্প, কিন্তু গ্রিকদের গল্পের অনেকগুলো হচ্ছে পার্ট আছে। তার মধ্যে ওরায়ন কিভাবে মারা গেল তার একটা প্রেডিকশন হচ্ছে যে, মানে একটা গল্প এরকম, যে ওরায়ন মারা গিয়েছিল বৃশ্চিকের কামড়ে। বৃশ্চিক মানে হচ্ছে এই যে বিছে, বিছে পোকা, স্করপিয়ন। তো স্করপিয়ন যে স্করপিয়ন হচ্ছে কনস্টেলেশনের নাম। স্করপিয়ন নামেই হচ্ছে একটা কনস্টেলেশন আছে। এবং মজার ব্যাপার, এখন তোমরা হচ্ছে ওরায়ন কনস্টেলেশন আকাশে দেখতে পাবে না, কিন্তু তোমরা এখন যদি আকাশ দেখো, এই এখন আজকেই যদি ছাদে ওঠো, ছাদে উঠে যদি তোমরা হচ্ছে কোন একটা কনস্টেলেশন দেখার চেষ্টা করো, তোমরা যদি দেখতে চাও, তাহলে তোমরা চাইলে এখন এই স্করপিয়নটা দেখতে পাবে। এখন গল্পটা এরকম ছিল, গ্রিকদের যে গল্পটা, যে ওরায়ন মারা গিয়েছিল এই স্করপিয়াসের কামড়ে, অর্থাৎ এই বৃশ্চিকের কামড়ে। এখন এই গল্পটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই কারণে, যে গল্পগুলো গড়ে ওঠে এভাবেই, যে আগে তারা আকাশ অবজার্ভ করে, স্পেস তারা অবজার্ভ করে, তারপরে গল্প গড়ে ওঠে। এটা নিয়ে ডিবেট আছে, যদিও অনেকে মনে করে যে হচ্ছে প্রচলিত গল্পকেই আমরা হচ্ছে কনস্টেলেশন গুলোর সাথে, তারাগুলোর সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সময় আমার কাছে যেটা মনে হয় যে স্টার গুলো তারা অবজার্ভ করে এবং কনস্টেলেশন গুলোকে তারা হচ্ছে, কেউ কিছু বলছো? হ্যালো? আচ্ছা, ঠিক আছে। আহ তো তারা যেটা করে সেটা হলো যে আহ, উম, ভাইয়া শোনা যাচ্ছে না। হ্যালো। সরি, না শোনা আমাকে যাচ্ছে। হচ্ছে মিউট হ্যাঁ করে এবার শোনা দিয়েছে যাচ্ছে। হোস্ট, এই জন্য হচ্ছে শোনা যাচ্ছিল না। এখন শোনা যাচ্ছে তো, ও তাই না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওই যে হোস্ট মিউট অল করে দিয়েছিল, এই জন্য আমিও মিউট হয়ে গিয়েছিলাম। ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আহ, ওরায়ন, এইটা শুধুমাত্র শীতকালে দেখা যায়। কালপুরুষ নক্ষত্রমণ্ডল যেটা, এটাকে আমরা বলি শীতকালের নক্ষত্রমণ্ডল। শীতে সারা শীত তুমি দেখতে পাবে। এটা তুমি হচ্ছে বাংলাদেশ থেকে তুমি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত তুমি হচ্ছে দেখতে পাবে। আর স্করপিয়ন হচ্ছে, এটা হচ্ছে গ্রীষ্মকালের কনস্টেলেশন, এটা তুমি শুধুমাত্র গরমকালে দেখতে পাবে বা বর্ষাকালে দেখতে পাবে। এই যে অবজারভেশনটা আমরা দেখতে পাচ্ছি, যে কালপুরুষ একটা সময় থাকছে না, যখন বর্ষা চলে আসছে, গ্রীষ্ম চলে আসছে, তখন কালপুরুষ থাকছে না, তখন শুধুমাত্র হচ্ছে আকাশে রাজত্ব করছে হলো এই বৃশ্চিক কনস্টেলেশন। এই জন্য তারা গল্প ফেলেছিল যে নিশ্চয়ই এই বৃষ্টিকের কামড়ে কালপুরুষ মারা গেছে। হ্যাঁ। তো দেখেছো গল্পটা আসলে গড়ে ওঠে কিন্তু হচ্ছে এইভাবে। এই মিথোলজি গুলো বা মানুষের ভেতরে যে লোককথাগুলো, স্টার কনস্টেলেশন থেকে যে গল্পগুলো গড়ে ওঠে, সেগুলো কিন্তু এইভাবে গড়ে ওঠে। তো এখান থেকে কিন্তু আমরা হচ্ছে এই যে দেখো অতীতের মানুষেরা কিভাবে হচ্ছে তারা ওয়েদার সচেতন ছিল স্টার দেখে, সেটাও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি, যে তারা কিন্তু আসলে স্কাই অবজার্ভ করেই হচ্ছে ওয়েদার, ডিরেকশন, এগুলো দেখবার চেষ্টা করে। কেমন? তো আজকে যদি তুমি স্কাই অবজার্ভ করতে চাও, এই যে দেখবে যে কাকড়ার মতো
সরি কাঁকড়া বলছি কেন, এটা বিছের মতো, বৃশ্চিকের মতো হচ্ছে একটা শেপ দেখতে পাবে লম্বা। হ্যাঁ, এবং ওর বুকের কাছে একটা বেশ উজ্জ্বল লাল রঙের স্টার দেখতে পাবে। হ্যাঁ, সেই স্টারটা, আচ্ছা আমি একটু ইয়েতে দেখাবো তোমাদেরকে, হচ্ছে স্টেলারিয়ামে হচ্ছে আমি একটু স্টারটা দেখাই, কনস্টেলেশনটা। ওটার নাম হচ্ছে স্করপিয়াস। এই যে এই যে স্করপিয়াস কনস্টেলেশনটা তুমি যদি এখনই আকাশে দেখো, দেখতে পাবে এটা হচ্ছে এই যে এরকম দেখতে। ওর মাঝখানে হলো এরকম একটা উজ্জ্বল তারা থাকবে, যে তারাটার নাম হচ্ছে আন্তারেস। আন্তারেস, এটা ইন্টারন্যাশনালি এটাকে আন্তারেস বলে ডাকা হয়। এবং এটা খুঁজে পাওয়ার আরেকটা সুবিধা হচ্ছে যে আজকে খুব সম্ভবত এই বৃশ্চিক যে নক্ষত্রমণ্ডল, এটার পাশে চাঁদ রয়েছে। আজকে তোমরা এই যে চাঁদ দেখতে পাচ্ছ, একটা চিকন চাঁদ, তো আজকে খুঁজে পাওয়া তোমাদের জন্য আরো সুবিধা হবে। তোমরা দেখবে যে চাঁদের পাশে এই কনস্টেলেশনটা আজকে আছে। এবং খুঁজে বের করবে সবার আগে এই উজ্জ্বল লাল রঙের তারাটা, যেটাকে বলা হয় বৃশ্চিকের হৃদয়, হার্ট অফ। এই যে আরবিতে এটাকে বলে কালব আল আকরাব। আকরাব মানে হচ্ছে এই যে আহ, বৃশ্চিক। তো আরবরাও এটাকে আসলে বৃশ্চিক হিসেবেই দেখেছে। হ্যাঁ, তো এটাকে বলা হয় বৃশ্চিকের হৃদয়। এটা বেশ উজ্জ্বল। আর বাংলায় এটাকে বলা হয় হচ্ছে অনুরাধা। এই তারাটাকে বাংলায় বলে অনুরাধা। অনুরাধা হচ্ছে যে রাধাকে অনুসরণ করে। হ্যাঁ, তো আরো ভারতীয়রা, অর্থাৎ আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা বা জ্যোতিষীরা, তারা এই যে কনস্টেলেশনটা, এটাকে ওরা দেখতো হচ্ছে, ওরা বৃশ্চিক হিসেবে দেখতো, এই তারাটাকে হচ্ছে ওরা বলতো অনুরাধা। অনুরাধা বলবার কারণ যে রাধাকে অনুসরণ করো। তাহলে রাধা কোনটা? রাধা হচ্ছে এই যে লিব্রা নামে একটা, এখানে তোমরা ঠিক তার পাশেই ওর মুখের কাছে আরেকটা কনস্টেলেশন দেখতে পাবা। এরকম চতুর্ভুজের মতো একটা শেপ দেখতে পাবা। হ্যাঁ, চতুর্ভুজের মতো চারটা তারার একটা শেপ, এইটা হচ্ছে লিব্রা কনস্টেলেশন। লিব্রা কনস্টেলেশনকে বাংলায় বলে হচ্ছে রাধা। আর যে রাধাকে অনুসরণ, দেখো মনে হচ্ছে না যে ইনি হচ্ছে রাধাকে অনুসরণ করছে, মানে এটাকে, তো এই জন্য এটাকে বলে, লিব্রাকে বলে হচ্ছে বাংলায় বা ভারতীয় সংস্কৃতিতে যে হচ্ছে লিব্রা হচ্ছে রাধা, আর আন্তারেস এই তারাটা হচ্ছে অনুরাধা, রাধাকে অনুরাধা অনুসরণ করছে। আচ্ছা, এরকম আরো প্রত্যেকটা কনস্টেলেশনকে কেন্দ্র করে না কোনো গল্প আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে ওরায়ন নিয়ে গল্প আমাদের শেষ হলো কিনা, আর কি কি গল্প আছে, আর কোন কোন সভ্যতা ওরায়ন নিয়ে কি কি গল্প তৈরি করেছে। হ্যাঁ, আমরা হচ্ছে কালপুরুষের কথা বলতে পারি, যে ভারতীয়রা বা আমরা বাংলা ভাষায় বাঙালিরা ওরায়ন বা ওরিসিস যাই বলে ওরা, আমরা বলি হচ্ছে কালপুরুষ। ইন্ডিয়ান মিথোলজিতেও কালপুরুষ বলা হয়েছে। এখন আহ এখানেও গল্প আছে, কিন্তু বিষ্ণু পুরাণ বা এরকম আরো কয়েকটা পুরাণে হচ্ছে তোমার কালপুরুষের গল্প আছে, কিন্তু সেটা আসলে খুব একটা রিলেভেন্ট নেই অ্যাস্ট্রোনমির সাথে। আর মজার একটা গল্প আছে, সেটা হচ্ছে রামায়ণে একটা গল্প আছে। তোমরা যদি রামায়ণ পড়ে থাকো, তোমরা দেখবে যে রামায়ণের শেষে হচ্ছে উত্তরকাণ্ডে, যখন মানে সবই হয়ে গেছে, লঙ্কা লঙ্কা কাণ্ড হয়ে গেছে, সীতার অগ্নি পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, একদম শেষের দিকে হঠাৎ করে এই যে কালপুরুষের আবির্ভাব ঘটে। কালপুরুষ এসে রামকে বলে যে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কিন্তু এটা হবে খুব সিক্রেট একটা মিটিং। এই মিটিং এ অন্য কেউ আসতে পারবে না। শর্ত একটাই, যে যদি কেউ এই মিটিং এ ইন্টারাপ্ট করে, তাহলে রামকে হচ্ছে কালপুরুষ শর্ত দেয় যে যে আমাদের মিটিং ইন্টারাপ্ট করবে তাকে হচ্ছে আপনার বধ করতে হবে বা ত্যাগ করতে হবে। তো তার ভাই লক্ষণকে বলে যে তুমি হচ্ছে বাইরে প্রহরী হিসেবে থাকবে, আর আমি এই যে এনার সঙ্গে কথা বলবো, মিটিং করবো। তো লক্ষণ হচ্ছে বাইরে প্রহরী হিসেবে থাকে। আর কালপুরুষ রামকে বলে যে ব্রহ্মার কাছ থেকে আমি আহ বার্তা নিয়ে এসেছি যে আপনার মর্তলোকের দিন শেষ, আপনাকে স্বর্গ আরোহণ করতে হবে। তারপরে হচ্ছে বাইরে যে লক্ষণ ছিল, লক্ষণকে হঠাৎ একজন ঋষি এসে বলে যে আমি এখন রামের সাথে দেখা করতে চাই। কিন্তু লক্ষণ বলে যে না, আপনি এখন দেখা করতে পারবেন না। ওই ঋষি একটু জোরাজুরি করে, পরে লক্ষণ আহ রাম আর হচ্ছে কালপুরুষের কনভারসেশনের মধ্যে এসে বলে যে হচ্ছে আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে, একজন ঋষি। তো এইখানে হচ্ছে লক্ষণ ওই যে
কালপুরুষের যে সত্যটা ভঙ্গ হয়ে গেল, তখন হচ্ছে রাম বাধ্য হয়ে লক্ষ্মণকে হচ্ছে ত্যাগ করে, যদিও বধ করে না, সম্ভবত ত্যাগ করে আর কি। তারপরেই ওই যে রামের স্বর্গারোহণ হয়। তো এটা একদম শেষের কাহিনী আর কি। তাছাড়া মানে কালপুরুষের গল্পটা মানে আমার কাছে মনে হয়েছে যে ভারতীয় কালচারে বা হচ্ছে মিশরীয় বা গ্রিক কালচারের থেকে মিশরীয় কালচার যে গল্পটা ছিল, ওডিসিস আর আইসিসের, ওইটাই বেশি মজার। কারণ ওইটা অনেক বেশি ওদের আহ, ওদের এগ্রিকালচার আর হচ্ছে ওদের রিলিজনের সাথে যেভাবে খুব মানে গুরুত্ব দিয়েছিল ওরা, ওরা কনস্টেলেশনকে, প্রাচীন মিশরীয় ওরা, এবং ওদের দেবতার আসনে বসিয়েছিল। এইটা গেল হচ্ছে ইন্ডিয়ান মিথোলজিতে হচ্ছে কালপুরুষের গল্প। আর আরবদেরও কালপুরুষ নিয়ে গল্প আছে। আরবদের গল্পটা একটু ডিফারেন্ট। অ্যারাবিক কালচারে ওরা হচ্ছে কালপুরুষকে ওরা কল্পনা করেছে, ওরা 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 কালপুরুষকে আর আরবরা বলে হচ্ছে আল জাব্বার। আল জাব্বারের কাজ হচ্ছে, আমি একটু হচ্ছে স্টেলারিয়ামে দেখাই, স্টেলারিয়ামে দেখালে সুবিধা হবে। আচ্ছা, আবার খুঁজে বের করতে সার্চ করতে হবে। আচ্ছা, আরবরা ওরায়নকে বলতে হচ্ছে আল জাব্বার। তোমরা যদি খেয়াল করে দেখো যে এই যে ওরায়ন কনস্টেলেশন বা কালপুরুষ, এইটার সামনে একটা টরাস বলে একটা কনস্টেলেশন আছে, যেটাকে ওই যে প্রাচীন মিশরীয়রা হোরাস বলতো, এবং আমরা বাংলায় বলি বৃষ, বয়রিকার মূর্ধন্য ষ, বৃষ। এই বৃষ যে কনস্টেলেশনটা, এই কনস্টেলেশনের একটা তারা আছে, এবং এই তারাটা তুমি চাইলেই খালি চোখে দেখতে পারো। এটা বেশ উজ্জ্বল একটা তারা। এই তারাটার নাম হচ্ছে আলদেবরন। আলদেবরন, এটা আরবি শব্দ শুনেই বোঝা যাচ্ছে, এবং ইন্টারন্যাশনালি এটা এই নামটাই আমরা পাই, এই নামেই চেনে সবাই, আলদেবরন। মজার ব্যাপার, আলদেবরন শব্দটাকে তুমি বাংলাতেও পরিচিত তোমরা। কাউকে আমরা বলি না ওই যে দাবরানি দেওয়া, বা কাউকে আমরা যখন তাড়া করি, তো হচ্ছে আলদেবরান মানে আসলেও আরবিতে যেটার অর্থ যে কাউকে তাড়া করা, হ্যাঁ, কাউকে দাবর দেওয়া। আলদেবরান আসলে কাকে দাবর দিচ্ছে, কাকে তাড়া করছে? আলদেবরান, ঠিক তুমি যদি হচ্ছে আলদেবরানের এই এই বরাবর সোজা সরলরেখা বরাবর যদি তুমি একটু তাকাও, তুমি দেখবে যে হচ্ছে একটা বেশ উজ্জ্বল নীল রঙের বেশ কয়েকটা তারা আছে। তুমি এটা খালি চোখে দেখতে পারবে। হ্যাঁ, যদি তোমার চোখে খুব অসুবিধা না থাকে, যদি তোমার চশমা রাখার সমস্যা না থাকে বা চোখে কোনো প্রবলেম না থাকে, তুমি এই এই কৃত্তিকা এটা দেখতে পাবে। এইটার নাম বাংলায় হচ্ছে কৃত্তিকা, ইন্টারন্যাশনালি এটার নাম হচ্ছে প্লেইডেস। হ্যাঁ, প্লেইডেস আসলে একটা তারা না, প্লেইডেস অনেকগুলো তারার সমষ্টি। মানে এখানে এটাকে বাংলায় অনেক সময় বলে সাত ভাই বা সাত বোন, মনে হয় যেন এখানে সাত সাতটা তারা একসাথে আছে আর কি, এই জন্য অনেকে বলে সাত ভাই বা সাত বোন। এটা মোটামুটি প্রায় সব কালচারে এটাকে, এমনকি জাপানিতেও হচ্ছে এটাকে সাত ভাই বলে আমি দেখেছি, সাত ভাই বলেই ওরা হচ্ছে একটা নাম দিয়েছে। আর বাংলাতে আমরা এটাকে বলি কৃত্তিকা, অনেক সময় বলি নীলাম্বরী কৃত্তিকা। নীলাম্বরী বলবার কারণ এটা হচ্ছে নীল রং, অনেক বেশ ব্রাইট ব্লুইশ, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আরবরা এটা এটার নাম দিয়েছিল সুরাইয়া। আরবরা, যেটাকে আমরা বাংলায় বলছি কৃত্তিকা, ইন্টারন্যাশনালি যেটার নাম প্লেইডেস, সেটাকে আরবরা বলতো সুরাইয়া। এই যে একটু আগে আমরা বললাম যে আলদেবরন নামে যে স্টারটা, আরবরা বলছে এটা কাকে জানি তারা করছে, এই আলদেবরন আসলে তারা করছে এই সুরায়া, সুরায়াকে ডিস্টার্ব করছে। আর এটা আরবদের গল্প। আরবরা এভাবেই মানে আকাশ দেখতো, স্কাই অবজার্ভ করতো, এবং এই গল্পগুলো ওরা এভাবেই হচ্ছে বলতো, এটা ছিল ওদের স্টোরি বোর্ড। তো ওরা বলতো যে এই যে আল জাব্বার বা ওরায়ন, ওদের ভাষায়, আরবদের ভাষায় আল জাব্বার, সে এই আল জিবরানকে বধ করছে, এই যে ওরে হাত দিয়ে হচ্ছে বাধা দিচ্ছে যে তুমি সুরায়াকে বিরক্ত করো না, হ্যাঁ, সুরায়াকে তাড়া করো না। ও বাঁচাচ্ছে সুরায়াকে, আর আল জিবরান হচ্ছে তাড়া করছে সুরায়াকে। এটা হচ্ছে আরব কালচারে হচ্ছে এই গল্পটা ওদের মধ্যে প্রচলিত আর কি। তো এই গল্পগুলো শেয়ার করবার উদ্দেশ্য হচ্ছে যে প্রথমত মজার জন্য, মজা করবার জন্য। আর গল্প তো শুনতে ভালো লাগে। আর গল্পে গল্পে যদি স্টার গুলো চেনা যায়, খালি চোখে আকাশ দেখে যদি কনস্টেলেশন গুলো চেনা যায়, গল্পগুলো জানা থাকলে না, কনস্টেলেশন গুলো আসলে আমরা বলতে পারবো না, আমাদের মনে থাকবে অনেকদিন, যদি আমরা হচ্ছে
প্রত্যেকটা কনস্টেলেশনের যদি আলাদা আলাদা গল্প, এইভাবে গল্প গল্প যদি মনে রাখার চেষ্টা করি, কেমন? আচ্ছা, এইটা গেল হচ্ছে ওরায়ন কনস্টেলেশনের হচ্ছে গল্প, যেটা আরবদের গল্প। আর কৃত্তিকার কথা যেটা বললাম, এইটা হচ্ছে আমার তোলা একটা ছবি। কৃত্তিকার আমি ছবি তুলেছিলাম। আমাদের সংগঠনের নাম তো তোমরা হচ্ছে জানো, দূরবীক্ষের নাগরিক বা দূরবীন। আমাদের কাজ হচ্ছে এই টেলিস্কোপ দিয়ে ডিপ স্পেস অবজার্ভ করা, অর্থাৎ গভীর মহাকাশের বিভিন্ন ছবি টবি তোলা। তো আমি আমার বাড়ির ছাদে এই টেলিস্কোপ দিয়ে হচ্ছে এই যে প্লেইডেস বা কৃত্তিকা বা সুরায়ার ছবিটা তুলেছিলাম। এটা হচ্ছে তারিখ ওইখানে লেখা আছে, ঠিক October 7, 2023। ওয়াও, আজ থেকে ঠিক 1 বছর আগের ছবি। এইটা ঠিক 1 বছর আগে আজকের দিনে আমি এই ছবিটা তুলেছিলাম। তার মানে তোমরা আজকে এই প্লেইডেস চাইলে আকাশে দেখতে পারবে। আচ্ছা, এটা গেল হচ্ছে প্লেইডেস। এরপর আমরা আরেকটা কনস্টেলেশন চিনবো, এটা বেশ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কনস্টেলেশন। মোটামুটি আমরা সবাই এটার নাম জানি, সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডলটা আমি মনে করি সবারই চেনা রাখা উচিত। এইটা চেনা খুবই সহজ। তুমি আকাশের উত্তর দিকে তাকালেই হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। এইটা ধ্রুবতারার পাশে থাকে, তো এটা চেনা খুব সহজ। আর এইটা চিনতে পারলেই তুমি বরং ধ্রুবতারাটা ভালো মতো চিনতে পারবে। এইটা চেনার সুবিধা হচ্ছে, বা এটা চেনার উপায় হচ্ছে যে এইটা তুমি যখন দেখবে তখন মনে হবে যেন একটা প্রশ্নবোধক চিহ্নের মতো। তুমি যদি এটা একটু ঘুরিয়ে দেখো তাহলে মনে হবে যেন একটা প্রশ্নবোধক চিহ্ন তোমার সামনে রয়েছে, বিরাট বড় একটা কোয়েশ্চেন মার্ক। এবং এটার সপ্তর্ষি মণ্ডল মানে হচ্ছে, সপ্তর্ষি মানে হচ্ছে 7 জন ঋষি, 7টি ঋষি। ভারতীয় পুরাণ কাহিনী অনুযায়ী যতগুলো পুরাণ আছে, 18টা পুরাণ, রামায়ণ মহাভারত সব মিলিয়ে এই 7টা গুরুত্বপূর্ণ আহ গুরুত্বপূর্ণ 7 জন ঋষি আছেন আর কি। মরীচি, বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি, পুলহ, পুলস্ত। এই 7 জন ঋষির নামে এই 7টা তারার নামকরণ করা হয়েছে। কিন্তু ইউরোপে যদিও এটাকে সপ্তর্ষি মণ্ডল বলে না, আমরা আমাদের অঞ্চলে আমরা বলি সপ্তর্ষি মণ্ডল। এটাকে হচ্ছে স্টেলারিয়াম বলবো। আচ্ছা, স্টেলারিয়ামে হচ্ছে সপ্তর্ষি মণ্ডলকে কি বলে? এটাকে বলে হচ্ছে আরসা মেজর। আমি খুঁজে দেখাচ্ছি তোমাদেরকে। আকাশে তুমি আসলে সপ্তর্ষি মণ্ডল কিভাবে দেখবে আমি সেটা তোমাদেরকে দেখো। আরসা মেজর, আরসা মেজর হলো এই যে দেখতে এরকম। আর্সানে ইউরোপিয়ানরা আসলে ওই সপ্তর্ষি মণ্ডল আমরা যেভাবে বাঙালিরা দেখেছি বা ভারতবর্ষীয়রা যেভাবে দেখেছে ওভাবে ওরা দেখে না। ওরা এখানে আরো কিছু তারা আছে, সেগুলো মিলে একটা বড় কনস্টেলেশন ওরা কল্পনা করেছে। ওরা কল্পনা করেছে একটা বৃহৎ ভাল্লুক হিসেবে। আরসা মানে আসলে ওদের ভাষায় আহ ভালুক। তো বৃহৎ ভালুক আরসা মেজর। একটা ছোট ভাল্লুক আছে, এজন্য এটার নাম হচ্ছে যে পাশেই আরসা মাইনর, এই জন্য এটার নাম হচ্ছে আরসা মেজর। এই যে এইটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। তুমি সপ্তর্ষি মণ্ডল চাইলেই হচ্ছে আকাশে খুঁজে বের করতে পারো। এই শেপটা শুধু মাথায় রাখতে হবে, যে একটা প্রশ্নবোধক শেপের মতো। হ্যাঁ, তো যে এবং এই নামগুলো, স্টার গুলোর নাম এখানে ইন্টারন্যাশনালি যেগুলো নেওয়া হয়েছে মোটামুটি এগুলো আরবি নাম, মানে আরবদের থেকে নেওয়া। আলকাইদ, মিজার, আলিয়ত, ফেকদা, দুবহে, মেরাক, এগুলো হচ্ছে আরবদের থেকে নেওয়া নাম। আর আমরা বাঙালিরা হচ্ছে এটাকে চিনি সপ্তর্ষি মণ্ডল এবং ওই যে 7 জন ঋষি, এগুলো এই তারাগুলোর নাম। আচ্ছা, সো আশা করি তোমরা হচ্ছে আকাশে খালি চোখে যখন আকাশ দেখবে তখন হচ্ছে এই সপ্তর্ষি মণ্ডলটা দেখবার চেষ্টা করবে। এইবার একটা মজার আরেকটা লাস্ট আমরা আরেকটা কনস্টেলেশন দেখি, আমাদের সময় মোটামুটি অনেক প্রায় শেষের দিকে। আমি অরফিয়াসের বাঁশরি। তোমরা হচ্ছে এখনো পর্যন্ত কোনো গল্প বা কিছু শেয়ার করোনি, কিছু জিজ্ঞেস করোনি, তোমাদের কোনো প্রশ্ন নেই। তোমরা চাইলে এখন প্রশ্ন করতে পারো, কোনো যদি প্রশ্ন তোমাদের মধ্যে থাকে। আর আমি বরং তোমাদেরকে এখন একটা কুইজ দিব। সেটা হলো, অরফিয়াস হচ্ছে একটা কনস্টেলেশন। এই কনস্টেলেশনটা নিয়ে আমরা এখন, অরফিয়াসের গল্পটা আমরা এখন শুনবো। তার আগে তোমরা বলো, এই যে আমি অরফিয়াসের বাঁশরি, এটা আসলে এটা কবিতার লাইন, একজন বাঙালি বা একজন বাংলাদেশি কবির কবিতার লাইন। তোমাদের মধ্যে তোমরা কি বলতে পারবে যে হচ্ছে এটা কোন কবির কবিতা থেকে নেওয়া? কবির নাম আর কবিতার নাম যদি বলতে পারো তাহলে ম্যাথ ল্যাবের পক্ষ থেকে তোমাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। কেউ বলবে?
কেউ জানো না? আমি অরফিয়াসের বাঁশরি বেশ বিখ্যাত একটা কবিতা। জি ভাইয়া, বিদ্রোহী কবিতা। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম মুশফিকুর হাসান সিয়াম। আচ্ছা, সিয়াম, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের যে বিখ্যাত কবিতা বিদ্রোহী। সেই বিদ্রোহী কবিতায় তো প্রচুর পরিমাণ হচ্ছে মিথোলজিক্যাল ক্যারেক্টারের নাম এসেছে, বিভিন্ন আহ, প্রসঙ্গ এসেছে, হ্যাঁ, মানে বিখ্যাত আহ, ব্যক্তিদের কথা এসেছে, বিশেষ করে মিথোলজিক্যাল ক্যারেক্টার গুলোর কথা এসেছে। হ্যাঁ, বিভিন্ন ভারতবর্ষীয় মিথোলজির কথাও যেমন এসেছে, ইউরোপিয়ান মিথোলজির কথাও এসেছে, যেমন এই যে অরফিউস। অরফিউস আসলে গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার। তো অরফিয়াসের বাঁশরি এইটা আহ, কাজী নজরুল ব্যবহার করেছেন তার বিদ্রোহী কবিতার একটা শেষের দিকে, মাঝামাঝিটা একটা জায়গায় ব্যবহার করেছেন। তো অরফিয়াস যে কনস্টেলেশন, অরফিয়াস নামে একটা কনস্টেলেশন আছে আকাশে, এটা বেশ বড় একটা কনস্টেলেশন, এবং এটা তুমি আজকে দেখতে পারবে। আজকে মানে এটাও হচ্ছে ওই স্কর স্করপিয়নের মতো, এটাও হচ্ছে গ্রীষ্মকালীন কনস্টেলেশন। এটা হচ্ছে গরম বর্ষাকালে, মানে গ্রীষ্মকালে বর্ষাকালে আসলে এই কনস্টেলেশনটা দেখা যায়, এবং এটা বিশাল একটা হচ্ছে কনস্টেলেশন। তো এইটার গল্পটা আমি আগে শেয়ার করি, যে অরফিয়াসের বেশ মজার একটা। অরফিয়াসের গল্পটা হচ্ছে যে অরফিয়াসের স্ত্রী, মানে স্ত্রী বলতে তার প্রেমিকার সাথে যখন তার বিয়ে হয়, বিয়ের সময়ে একটা সাপ তার প্রেমিকাকে তার পায়ে কামড় দেয়। ফলে হচ্ছে তার প্রেমিকা মারা যায় সাপের কামড়ে, এবং অরফিয়াস শোকে কাতর হয়ে যায়। এবং এক পর্যায়ে গিয়ে সে সিদ্ধান্ত নেয় যে সে হচ্ছে পাতাল লোকে যাবে। পাতাল লোকে গিয়ে যে যমরাজ আছে, সেই যমরাজের কাছে গিয়ে তার স্ত্রীর জন্য হচ্ছে জীবন ভিক্ষা চাইবে। হ্যাঁ, এবং সে, অরফিয়াস হচ্ছে একজন সঙ্গীতজ্ঞ, সে খুব ভালো মিউজিশিয়ান। গ্রিস দেশে হচ্ছে তার মানে মিউজিকে তার মতো ধরো বিখ্যাত কেউ ছিল না, এরকম খুব বড় মাপের একজন মিউজিশিয়ান ছিলেন, এবং তার হাতে যে ইনস্ট্রুমেন্ট দেখতেই পাচ্ছ, খুব সম্ভবত এটাকে বাংলায় বলে বীণা। যদিও নজরুল বাঁশুরি শব্দটা ব্যবহার করেছেন, বাঁশুরি বলতে তো আমি বাঁশিই বুঝি। যাই হোক, উনি হয়তো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে পারতেন, তবে সাধারণত তার হাতে ওই যে বীণাটা দেখা যায়। তো তিনি বীণা বাজিয়ে যমরাজকে সন্তুষ্ট করে হচ্ছে তার স্ত্রীর জীবন ভিক্ষা চাইবেন। এবং এই গল্পটা যখন আমি পড়ি, তখন আমার কাছে মনে হয়েছিল আমাদের খুব পরিচিত একটা গল্পের সাথে কেমন জানি মিলে যাচ্ছে। গল্পটা হচ্ছে মনসা মঙ্গলের কথা, তোমরা জানো, সেখানে যে বেহুলা লক্ষীন্দরের যে কাহিনী আছে, খুব ইন্টারেস্টিংলি অরফিউসের এই কাহিনীর সাথে বেহুলা লক্ষীন্দরের কাহিনীর কিছুটা মিল পাওয়া যায়। অরফিউসকে তুমি বেহুলা হিসেবে দেখো, বেহুলাও কিন্তু তার স্বামী কিন্তু ওই যে সাপের কামড়ে মারা যাচ্ছে, এবং সে কিন্তু ইন্দ্রের কাছে যাচ্ছে। ইন্দ্রের কাছে গিয়ে হচ্ছে নৃত্য করছে, ইন্দ্রের কাছে তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছে। অরফিউসের গল্পটা মজার ব্যাপার এরকম। অরফিউসও হচ্ছে তার স্ত্রীর প্রাণ ভিক্ষা চাইবার জন্য সে পাতাল লোকে যায়। পাতাল লোকে গিয়ে সে পাতাল লোকে যমরাজের নাম হচ্ছে প্লুটো। প্লুটো হচ্ছে গ্রিক ভাষায়, গ্রিক মিথোলজিতে যমরাজ। তো যমরাজ প্লুটোর কাছে গিয়ে সে হচ্ছে তার স্ত্রী জীবন ভিক্ষা চায়, এবং এই যে বিনা বাজিয়ে সে হচ্ছে প্লুটোকে সন্তুষ্ট করবার চেষ্টা করে। এবং প্লুটো তাকে বলে যে ঠিক আছে, তোমার স্ত্রী প্রাণ ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু একটা শর্ত আছে। সেটা হচ্ছে তুমি যখন পাতাল লোক থেকে মর্ত্যলোকে ফিরে যাবে, ফিরে যাওয়াকালীন সময়ে তুমি ঘুরে তোমার স্ত্রীর দিকে তাকাতে পারবে না। এইটা হচ্ছে একটা শর্ত। কিন্তু দুর্ভাগ্যবশত যখন হচ্ছে অরফিউস যখন হচ্ছে তার বীণা বাজাতে বাজাতে যখন যায়, পেছন পেছন যখন তার স্ত্রী আসতে থাকে, তখন সে ঘাড় ঘুরিয়ে পেছনে দেখে তার স্ত্রীকে একবার, একদম যখন পাতাল লোক থেকে বের হয়ে আসছে, তখন পেছন দিকে তাকিয়ে সে তার স্ত্রীকে দেখে। এবং দেখবার ফলে, যেহেতু যমরাজ বলেছিল যে দেখলে পরে তুমি আর তোমার স্ত্রীকে ফিরে পাবে না, তখন হচ্ছে তার স্ত্রী একদম হাওয়ায় মিলিয়ে যায়। অর্থাৎ এই জন্য এটাকে বলে দ্য ট্র্যাজেডি অফ অরফিউস। বেশ বিখ্যাত অরফিউসের এই কাহিনীটা, গ্রিক মিথোলজিতে বেশ বিখ্যাত। আমরা এবার দেখি যে হচ্ছে অরফিয়াস কনস্টেলেশনটা হচ্ছে আকাশে কেমন দেখা যায়। আকাশে অরফিউস আমরা আজকেই দেখতে পাবো। আকাশে যদি আমরা, আকাশ যদি পরিষ্কার থাকে, আমি জানি না আজকের ওয়েদার কেমন। এই যে এটা হচ্ছে অরফিউস।
অরফিউসকে দেখা যাচ্ছে যে ওর হাতে, অরফিউসটা কিন্তু ছোটখাটো কনস্টেলেশন না, অরফিউস অনেক বড় কনস্টেলেশন, আকাশের অনেক বড় জায়গা জুড়ে হচ্ছে এই কনস্টেলেশনটা আছে। তোমরা চাইলে অরফিউস খুঁজে বের করার একটা সুবিধা বলি, অরফিউসের বাম দিকে এরকম হচ্ছে ঘুড়ির মতো একটা শেপ দেখতে পাবে, এটা হচ্ছে অ্যাকুইলা। এটাও তোমরা খুঁজে বের করতে পারো, অ্যাকুইলা কনস্টেলেশন। এটা দেখো। ও, আরেকটা সুবিধা হলো যে তোমরা চাইলে হচ্ছে এই যে স্করপিয়াস, যেটা স্করপিয়াসের ঠিক মাথার উপরে, ওর একদিকে হচ্ছে ওই যে লিব্রা থাকবে ডান দিকে, আর আরেক পাশে থাকবে হচ্ছে অরফিয়াস। অরফিয়াস কিন্তু অনেক বড় কনস্টেলেশন, ওর এই যে গোটা একটা সাপ ও হচ্ছে হাতে পেঁচায় রেখে আছে। হ্যাঁ, এই সাপটাও একটা কনস্টেলেশন, এটা হচ্ছে সার্পেন্স। আর এই যে মাঝখানে হচ্ছে এই যে অরফিউস এর দেহটাকে কল্পনা করা হয়েছে। হ্যাঁ, এখানে বেশ ব্রাইট একটা স্টার আছে, স্টারটা দেখেও তুমি চাইলে কল্পনা করতে পারো এটা হচ্ছে রাসাল ভিউ। আর ওর মাথার উপরে আরেকটা তারা আছে, যদিও এটা অন্য কনস্টেলেশনের তারা, সেটা হচ্ছে রাসাল রেতু। নাম দুটোই আরবি থেকে নেওয়া হয়েছে। তো এই হচ্ছে অরফিউস কনস্টেলেশন। অরফিউস কনস্টেলেশনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার মনে হয় হচ্ছে অনেকগুলো গল্পই বলা হয়ে গেল। আশা করি হচ্ছে আমাদের সেশনটা এই পর্যন্ত বোধহয় রাখা যায়। তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? কারণ আমরা হচ্ছে সেশনটা 1 ঘন্টার মতোই করতে চেয়েছি। তো তোমাদের কারো প্রশ্ন থাকলে করতে পারো। জি ভাইয়া। হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমরা যে রাতের আকাশে যে স্টার গুলা আমরা দেখতে পাই, এদের যে অবস্থান গুলা, সেগুলা কি পরিবর্তনশীল? আমরা যে আকৃতি গুলো যে এতক্ষণ যে আমরা শুনলাম যে কালপুরুষ, যে প্রতিনিয়ত একই রকম দেখতে পাচ্ছি, এরা কি সবসময় এরকম আকৃতিতে স্থির অবস্থান করছে নাকি পরিবর্তনশীল হয়? মানে তুমি বলতে চাচ্ছো যে কনস্টেলেশন গুলো শেপ পাল্টে যাচ্ছে কিনা, তাই তো? হ্যাঁ, এটা কি কনস্ট্যান্ট থাকতেছে নাকি? এই পরিবর্তনটা মানে ধরো যে হচ্ছে যেভাবে দিন রাতের পরিবর্তন হয় এতটা পরিবর্তন হচ্ছে না, কনস্ট্যান্টও বলা চলে না। এটার পরিবর্তন বেশ ধীর একটা পরিবর্তন হচ্ছে আর কি। ঠিক আছে, সেই পরিবর্তনটা হয়তো কয়েক হাজার, হয়তো লাখো বছরে এটা হয়তো পরিবর্তন হবে। হ্যাঁ, হয়তো 1 লাখ বছর পর হয়তো এই কনস্টেলেশনটা সেম এরকম থাকবে না, পাল্টে যাবে। তো এইটাকে একদম কনস্ট্যান্ট বলা যায় না। আবার পরিবর্তনশীল যদি বলি, সেটাকে আমরা বলতে পারবো না যে এটা হচ্ছে 10 বছর 20 বছরে পাল্টে যাবে। একটা বড় সময় জুড়ে হচ্ছে এটা আহ, এরকম আছে আর কি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। আর কোনো প্রশ্ন আছে? গল্প শুধু আমি একাই করলাম, তোমরা হচ্ছে তোমাদের কোনো গল্প তোমরা শেয়ার করলে না। ঠিক আছে, যদি হচ্ছে তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে, তাহলে হচ্ছে আমরা সেশনটা বোধহয় আহ এখানেই হচ্ছে শেষ করতে পারি। এই শেষ করতে পারেন। ঠিক আছে, তাহলে আপন আর মাহাতির আছো তো? আমরা কি জি তাহলে ভাই হচ্ছে আছি। সেশনটা শেষ করবো আজকের মতো? জি ভাই, ওরা কিছু জিজ্ঞাসা না করলে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, আর কোনো নির্দেশনা দেওয়ার আছে? না মনে হয়, ওরা যেহেতু কিছু বলতেছে না। আচ্ছা, ঠিক আছে। আর ঠিক হচ্ছে আছে। গিয়ে কালকে তোমাদের যে অনুষ্ঠানটা হবে, মানে কালকেও তোমাদের সেশনটার মেইল তোমাদেরকে করে দেয়া হবে, 7টা থেকে শুরু হবে। তো তোমরা সবাই একটু মনে রেখো বিষয়টা। হ্যাঁ, যারা এখানে আছো, তোমরা হচ্ছে কালকের সেশনটা তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। কালকের সেশনটা বেশ গুরুত্বপূর্ণ। সৈয়দ আল আমিন ম্যাম আগামীকালকের সেশনটা নেবেন। ওনার টপিকসটাও বেশ ইন্টারেস্টিং, জলবায়ু এবং। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। বাই, ভালো থেকো। ধন্যবাদ সুমন ভাই, এমন একটি সুন্দর সেশন উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া।